আমরা আজকে লেকচার 15 শুরু করব। আমরা আগের ক্লাসগুলোতে যেটা দেখেছি সেটা হচ্ছে গ্যাস মিক্সচার কনসিডার করেছি এবং গ্যাস মিক্সচারের ক্ষেত্রে আমরা ফ্রি এনার্জি অফ মিক্সিং ক্যালকুলেট করেছি, ফ্রি এনার্জি এনথালপি অফ মিক্সিং ক্যালকুলেট করেছি এবং এন্ট্রপি অফ মিক্সিং ক্যালকুলেট করেছি। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু আইডিয়াল গ্যাস মিক্সচার ধরেছি এবং গ্যাসগুলো যখন মিশে যাচ্ছে তখন একটা হোমোজিনিয়াস গ্যাস মিক্সচার তৈরি করছে এবং সেগুলো আমরা দেখেছি যে পার্শিয়াল প্রেশার দিয়ে ডেসক্রাইব করা যাচ্ছে এবং সেই এক্সপ্রেশনগুলো আমরা দেখেছি শুধু পার্শিয়াল প্রেশার নয়, সেটা আবার মোল ফ্র্যাকশন অফ ডিফারেন্ট গ্যাসেস, মানে প্রত্যেকটা গ্যাসের মোল ফ্র্যাকশন দিয়ে আমরা ডেসক্রাইব করতে পারছি। তা এইবারে আমরা আস্তে আস্তে সলিড সলিউশন কিংবা লিকুইড সলিউশনে ঢুকবো। আমরা আগে গ্যাস মিক্সচার ধরেছি, এবারে আমরা মিক্সচার অফ ডিফারেন্ট এলিমেন্টস অর কম্পোনেন্টস ইন সলিড ফেজ অথবা লিকুইড ফেজে ধরবো, কিংবা যখন মানে সলিউশনটা ফর্মটা সলিড কিংবা লিকুইড হবে। তার মানে যে লেকচার 15-এ যে টপিকগুলো কনসিডার করা হবে সেটা হচ্ছে আমরা সলিউশন থার্মোডাইনামিক্সটাকেই কন্টিনিউ করব এবং সলিউশন থার্মোডাইনামিক্সের ফান্ডামেন্টালগুলো জানলেই আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে ফেজ ইকুইলিব্রিয়া, এবং সেই ফেজ ইকুইলিব্রিয়া মাল্টি কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো এবং ফেজ ডায়াগ্রামটাও ড্র করতে পারবো। তা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা ডেল্টা জি মিক্স, যেটা গ্যাস মিক্সচারের ক্ষেত্রে করেছিলাম, এবারে কনডেন্স সিস্টেমের ক্ষেত্রে করব। তখন আমরা লিকুইড কিংবা সলিড ফর্ম ধরব। ওকে, যে মিক্সচারটা যেটা হবে সলিড কিংবা লিকুইড ফর্ম ধরব। আর আমরা আরেকটা জিনিস করব, যখন এইটা করব তখন আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে রাউলটিয়ান সলিউশন আমরা একটু ডিসকাস করব, বোঝার চেষ্টা করব। এটা আইডিয়াল সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, এই দুটো জিনিস আমরা লেকচার 15-এ কনসিডার করব। তা আমরা যেটা লেকচার 14-এ দেখেছিলাম, আইডিয়াল গ্যাস মিক্সচারে delta G mix equal to XA ln XA, আমি RT-টাকে বাইরে রেখে দিই, প্লাস XP ln XP, এইভাবে ডিসক্রাইব করেছি। আমরা দেখে নিই, আমরা এই যে গত ক্লাসের শেষে যেটা করেছি এইটা আমরা এইটাই লিখছি এখানে, ফাইন। এবং ডেল্টা এইচ মিক্স এটা হচ্ছে 0, আর ডেল্টা এস মিক্স এটা আমরা লিখেছিলাম মাইনাস আর এক্সএ এলএন এক্সএ প্লাস এক্সবি এলএন এক্সবি। আর এখানে আইডিয়াল গ্যাস মিক্সচার দুটো কম্পোনেন্টের ক্ষেত্রে ধরা হচ্ছে, একটা এ গ্যাস এবং অ্যান্ড বি গ্যাস, এটা ধরা হচ্ছে। ওকে, তাই এবারে যদি আমি কনডেন্স সিস্টেমের মধ্যে যাই, কনডেন্স সিস্টেম যখন আমরা কনসিডার করব সেখানেও কিন্তু আমার আইডিয়াল গ্যাস মিক্সচারের কনসেপ্টটা কাজে লাগাবো। ওকে, কিভাবে কাজে লাগাবো সেটা দেখা যাক, এবং তখন বুঝতে পারবো যে আগে আমরা একটা জিনিস বুঝেছিলাম, সেটা হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার। সেই স্যাচুরেটেড ভেপার প্রেশারটাকে আমি আইডিয়াল ধরে নিয়ে এগোবো এবং দেখব আমরা একটা খুব সুন্দর ইকুয়েশন পাচ্ছি, যেটা দিয়ে আমরা ফ্রি এনার্জি ফর এ মিক্সচার, এটা যেটা গ্যাস মিক্সচার হতে পারে, লিকুইড সলিউশন হতে পারে অথবা সলিড সলিউশন হতে পারে, আমি পাবো। ওকে, তা কনডেন্স সিস্টেমের জন্য আমরা স্যাচুরেটেড ভেপার প্রেশার প্রেশারটাকে ধরব এবং সেটা আসছে আমার কোত্থেকে, যখন সলিড অথবা লিকুইড একটা কন্টেনারের মধ্যে রাখা হবে অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার, তখন সলিড এবং লিকুইড ভেপার
ওই টেম্পারেচার স্পেসিফিক একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছবে এবং যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে তখন যে প্রেশারটা এক্সার্ট করবে ওই সলিড এবং লিকুইডের ভেপার মলিকিউলগুলো ইন ইকুইলিব্রিয়াম উইথ সলিড এবং লিকুইড সারফেস, সেই প্রেশারটাকে আমরা বলি স্যাচুরেটেড ভেপার প্রেশার এবং সেটাকে আমি ধরি PI দিয়ে, ওকে। এবং যদি পিওর হয়, যদি ওটা সলিড এবং লিকুইডটা পিওর হয় তখন আমরা নট ধরে দেব, ওকে। এবং এইটা আর কি আমরা স্যাচুরেটেড ভেপার প্রেশার ফর এ পিওর সাবস্ট্যান্স ধরব, ফাইন। আর যদি পিওর না হয় তখন আমরা ধরব PI। আর এই ইকুয়েশনটা যখন আমরা বার করেছিলাম তখন আর একটা জিনিস দেখেছিলাম যে ডেল্টা জি মিক্সটাকে আমরা RT ln PI বাই P মিক্স হিসেবেও ধরেছিলাম প্লাস, এবং এটাকে আমি সামেশন করতে পারি। আর যদি ABS সিস্টেমে করি তাহলে RT ln PA বাই P মিক্স প্লাস RT ln PB P মিক্স করেছিলাম, এটা ক্যাপিটাল P হবে, নট স্মল p, মানে সিস্টেম প্রেশার, ওকে। আর এইটা জানি ফর আইডিয়াল কেস PA ইকুয়াল টু XA P মিক্স, PB ইকুয়াল টু XP P মিক্স। তার মানে আমি একই ইকুয়েশনটা পেয়ে যাব। এই ইকুয়েশনটা ইজ নাথিং বাট দিস ইকুয়েশন। এইবারে দেখা যাবে যে আমরা আইডিয়াল গ্যাস মিক্সচারের ক্ষেত্রে যে ক্যালকুলেশনটা যেভাবে ব্যাপারটা এনেছিলাম অলমোস্ট সিমিলার ওয়েতে কনডেন্স সিস্টেমেও কিন্তু করা যাবে, তবে ট্রিটমেন্টটা একটু আলাদা। সেই আলাদা ট্রিটমেন্টটা কীভাবে হবে সেটা আমাদের করা যাক। ফাইনাল এম হচ্ছে আমাদের ডেল্টা জি মিক্সটা বার করতে হবে, ওকে। তা আমরা যখন পিওর কম্পোনেন্ট ধরি, let's say pure component I একটা কনডেন্স স্টেটে রয়েছে, সেটা হচ্ছে লিকুইড, ধরে নেওয়া যাক লিকুইড স্টেটে রয়েছে কিংবা সলিড স্টেটেও ধরতে পারি, এবং একটা পার্টিকুলার টেম্পারেচার T পার্শিয়াল প্রেশার, ইকুইলিব্রিয়াম পার্শিয়াল প্রেশার যেটা হবে PI নট। এইবারে পিওর কম্পোনেন্টটা, এই যে লিকুইড পিওর কম্পোনেন্ট I যখন লিকুইড, তার যে ভেপারগুলো তৈরি হবে তার প্রেশারটা আমরা ধরছি PI নট। এবারে যদি আইটা ইন এ সলিউশন থাকে এবং সেটাও লিকুইড ফর্মে থাকে, মানে কনডেন্স ফর্মে থাকে, তখন যে প্রেশারটা হবে সেটা হচ্ছে PI নট হবে না। তার কারণ হচ্ছে যখনই আমি আইটাকে সলিউশনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তখন কিন্তু আইয়ের কনসেন্ট্রেশন আমি XI দিয়ে ধরতে পারি, মানে মোল ফ্র্যাকশন অফ I in a solution where multiple components are present. ওকে, এটা ধরতে পারি, ফাইন। এবং আমি দেখব যে PI is less than PI নট, ওকে। তার কারণ হচ্ছে আমি এটাও দেখব যে PI would be equal to XI PI নট, and এটা আমি আইডিয়াল সিস্টেমের ক্ষেত্রে ধরছি, ফাইন। তার মানে যখন গ্যাসটা আইডিয়াল হিসেবে বিহেভ করবে এবং পুরো সিস্টেমটা আইডিয়াল হিসেবে বিহেভ করবে। এই যখনই আমি আইডিয়াল সিস্টেমে ঢুকছি, ঠিক আছে, সেই আইডিয়াল সিস্টেমের ব্যাপারে একটু ডিসকাস করা যাক, ওকে।
আমি ধরছি যে আইডিয়াল একটা গ্যাস আছে, আইডিয়াল গ্যাস মিক্সচার ধরে নিচ্ছি। আমি যদি আইডিয়াল গ্যাস মিক্সচার ধরে নিই এবং ভেরি হাই টেম্পারেচার ধরলাম এবং ভেরি লো প্রেশার ধরলাম, অথবা এন ভ্যালু যেটা নাম্বার অফ মোলস, এটাকেও ভেরি স্মল ধরলাম। এই তিনটে ক্ষেত্রে দেখা যাক যে ফিজিক্যালি কি বোঝাতে চাইছে। যখন এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করবে, সিস্টেম কিন্তু আইডিয়াল হিসেবে বিহেভ করতে পারে। তার কারণ হচ্ছে আমি দেখব যে যখনই হাই টেম্পারেচার হবে, লো প্রেশার হবে এবং নাম্বার অফ মোলস ইন দ্যাট সিস্টেম ইজ ভেরি স্মল, তখন দেখা যাবে যে এই দুটো ক্ষেত্রে ভলিউম উড বি ভেরি লার্জ। আর এটার ক্ষেত্রে যদি আমি প্রেশার টেম্পারেচারটাকে ফিক্সও রাখি এবং ভলিউমটাকে একটা সার্টেন ইনিশিয়াল একটা ফাইনাইট ভলিউম নিয়ে কাজ করি, যদি আমি নাম্বার অফ মোলসটাকে কমিয়ে দিই, তাহলে দেখব যে আমার ওই মলিকিউলসগুলোর মধ্যে যে আমার যে অ্যাটমস অথবা মলিকিউলস অফ দোজ গ্যাসেস, তাদের মধ্যে ইন্টারাকশন টেন্ডেন্সি কিন্তু অনেক কমে যাবে। তার কারণ হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মোলস আছে, ভলিউম যদি খুব বাড়িয়ে দিই, তা যে ইন্টারাকশন প্রবাবিলিটি, মানে একটা মলিকুল আর একটা মলিকুলকে হিট করার যে প্রবাবিলিটি, আমি যদি হিটিংই ধরি, সেটাও যদি আমি হিট মানে দুজনে কলিশন করলো, সেই কলিশন করার প্রবাবিলিটিও কিন্তু অনেক কমে যাবে। আবার যদি নাম্বার অফ মোলসও খুব কমিয়ে দিই, তার মানে আমার খুব ফিউ অ্যাটমস আর ফিউ মলিকিউলস আর দেয়ার ইন দ্যাট পার্টিকুলার কন্টেনার, যদি খুবই সামান্য পরিমাণে থাকে, তখনও দেখা যাবে যে প্রবাবিলিটি যে এই দুটো মলিকুলের মধ্যে যে ইন্টারাকশন প্রবাবিলিটি, সেটাও কমে যাবে। আর আইডিয়াল সিস্টেম কি বোঝায়? আইডিয়াল সিস্টেম বলতে বুঝি যে আমার মলিকিউলগুলোর মধ্যে ইন্টারাকশনটা নেই, নেগলিজিবল ইন্টারাকশন, সেখানে না আছে অ্যাট্রাকশন, না আছে রিপালশন, কোনো রকম কিছুই নেই। ঠিক আছে, সেইটা হচ্ছে আইডিয়াল মিক্সচার, এবং তখন এই ব্যাপারটা কাজ করে গ্যাস মিক্সচারের ক্ষেত্রে। এবারে দেখা যাক কেন হচ্ছে এটা। আমি যদি স্টেট অফ ইকুয়েশনটা লিখি, সেটা হচ্ছে RT ইকুয়াল টু PV ইকুয়াল টু nRT। এবারে আমি এনটাকে ফিক্স রাখলাম, টিটাকে বাড়ালাম, প্রেশারটাকে কমালাম, তাহলে ভলিউমটা হচ্ছে nRT বাই P। ওকে, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, তাহলে আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এনটাও কনস্ট্যান্ট ধরে নিয়েছি। তার মানে যদি P বা T বাড়াই, P কমাই, তাহলে ভলিউম হ্যাজ টু গো আপ। তার মানে আমার সার্টেন অ্যামাউন্ট অফ মলিকুলস আছে, ভলিউমটা খুব বেড়ে গেল, ডেফিনেটলি তাদের ইন্টারাকশন এবিলিটি অনেক কমে যাবে। ওকে, এটা ধরা যেতে পারে, একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া যাক। যেমন আমি যখন দেখব দিনের বেলা, যখন অফিস আওয়ার্স হয়, তখন রাস্তার মধ্যে দিয়ে অনেক বেশি চলে আর কি, যানবাহন চলে, তাই তো, বাস, ট্রাম সব কিছু চলছে এবং লোকও চলছে ঠিক করে। এবং তখন দেখা যাবে যে একটা লোকের সঙ্গে আর একটা লোকের মাঝেই রাস্তায় চলতে চলতে দেখা যাবে টাচ করে যাচ্ছে। ঠিক আছে, এই টাচ করাটাকে যদি আমি ইন্টারাকশন ধরি, ঠিক আছে, অফিস টাইমে প্রচণ্ড বেশি অনেকগুলো মলিকুল, যদি মানুষগুলোকে যদি আমি মলিকিউল হিসেবে ধরি, এক জায়গায় অনেকগুলো রয়েছে, তার মানে আমার যখন মুভমেন্ট হচ্ছে তখন ওর সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে। ঠিক আছে, এইবারে ধরলাম যে রাত হতে শুরু করলো, 12টার সময় যে কোনো রাস্তায় আমার লোকজন অনেক কমে যায়, হয়তো একটা কি দুটো। ঠিক আছে, এবং সেগুলো দেখা যাবে একটা কি দুটো হলে তাদের মধ্যে টাচ করার টেন্ডেন্সি অলমোস্ট নেগলিজিবল। আমি ওই ব্যাপারটাকে বলছি, যখন রাত হয়ে যাচ্ছে, লোক কমে যাচ্ছে, নাম্বার অফ মলিকুলস কমে যাচ্ছে, সেটা হচ্ছে একটা আইডিয়ালিটি চলে এলো, কোনো ইন্টারাকশন নেই। আবার ধরা গেল যে একটা পার্টিকুলার স্টেশনের মধ্যে, যেটা আমি ফিক্সড ভলিউম ধরে নিলাম, ঠিক আছে, তখন এই ব্যাপারটা আসছে, নাম্বার অফ মলিকুলস কমে যাচ্ছে, নাম্বার অফ পিপল কমে যাচ্ছে। ওকে, আবার যদি দেখি নাম্বার অফ পিপলটাকে সেম রাখলাম, ঠিক আছে, একটা খেলার মাঠ ধরা যাক, ঠিক আছে,
এবারে খেলার মাঠে 10 জন খেলছে, 10 জন এদিক ওদিক করে টাচ করে যেতে পারে। যদি খেলার মাঠটাকে আমি বাড়িয়ে দিই, ঠিক আছে, তখন কিন্তু আবার ইন্টারাকশন করার টেন্ডেন্সিটা কমে যাচ্ছে, মানে দুজনের টাচ করার টেন্ডেন্সিটা কমে যাচ্ছে, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আইডিয়াল সলিউশন হতে গেলে ভলিউমটা লার্জ হতে হবে অথবা নাম্বার অফ মলিকিউলসটা স্মল হতে হবে, ফাইন। এটা গ্যাস মিক্সচারের ক্ষেত্রে বোঝা গেল। কিন্তু যখনই কনডেন্স হয়ে যাচ্ছে, আমি সলিড কিংবা লিকুইড ধরছি, সলিড কিংবা লিকুইড যদি আমি ধরি, তখন কি হবে ব্যাপারটা? আমার সলিড লিকুইডের মধ্যে মলিকিউলসগুলো আরও ক্লোজলি স্পেসড। আমি যদি অ্যালয় সিস্টেম ধরি, মেটালিক অ্যালয় সিস্টেম ধরি, তাহলে আমি অ্যাটম ধরবো, সেই অ্যাটমগুলোর মধ্যে একটা বন্ড আছে, ফাইন, ঠিক আছে। তার মানে অ্যাটমসগুলো অনেক বেশি ক্লোজলি স্পেসড, গ্যাসের মতো নয় যে ওয়াইডলি স্পেসড। তার মানে এখানে ওয়াইডলি স্পেসড আর এখানে মানে molecules are widely spaced। আর এখানে atoms যদি আমি মেটালিক অ্যালয় ধরি and যদি আমি হোমোজিনিয়াস ধরি, মানে which is nothing but solution, ওটাকে আমি বলতে পারি সলিড সলিউশন অথবা লিকুইড সলিউশন আমি ধরতে পারি। তখন অ্যাটমস আর ক্লোজলি স্পেসড অ্যান্ড বন্ডেড টু, ঠিক আছে। এ ওর সঙ্গে বন্ড করে রেখেছে, আমরা যেটাকে বলি মেটালিক বন্ড, তাই। এবং মেটালিক বন্ড করার সময় আর একটা জিনিস করা যায়, মানে আমরা ধরি, সেটা হচ্ছে যে কোঅর্ডিনেশন নাম্বার, ঠিক আছে। কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে যে একটা পার্টিকুলার অ্যাটম আছে, চারপাশে আরও অনেক অ্যাটম আছে এবং ক্লোজেস্ট নিয়ার নেবার তাদের সঙ্গেই কিন্তু ওই অ্যাটমটা বন্ড তৈরি করবে। আমি যদি দেখি এরকম একটা সিস্টেম হলো, অ্যাটমগুলো এইভাবে ডিস্ট্রিবিউট করে আছে, তখন আমার বন্ডগুলো এইভাবে হবে, ক্লোজেস্ট নেবার। ক্লোজেস্ট নেবার বন্ড, এই বন্ডটা কিন্তু হবে না, এটাকে বলি কোঅর্ডিনেশন নাম্বার। সেটাকে আমরা জেড হিসেবে ইন্ডিকেট করি, ফাইন। এবার এখানে যেমন কোঅর্ডিনেশন নাম্বার কত, এই ক্ষেত্রে 4। আমি যদি বিসিসি ধরি, বডি সেন্টার্ড কিউবিক, আয়রনের ক্ষেত্রে হয়, যেটা হচ্ছে আলফা অথবা ডেল্টা আয়রন, তার স্ট্রাকচারটা হচ্ছে, ক্রিস্টাল স্ট্রাকচার হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক। সেখানে যে কোঅর্ডিনেশন নাম্বারটা জেড, সেটা হচ্ছে 8। সেটা কি করে দেখা যাবে? আমরা দেখতে পারি, যেমন আমি একটা ক্রিস্টাল স্ট্রাকচার ড্র করতে পারি, কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার। বডি সেন্টার্ড কিউবিক, মানে বডি সেন্টারে একটা অ্যাটম আছে আর প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম আছে, প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম আছে। এই সেই অ্যাটমগুলোর সঙ্গে এ একটা বন্ড করে রেখেছে এবং ক্লোজেস্ট বন্ড, এইটা একটা বন্ড, এটা একটা বন্ড, এটা একটা বন্ড, ওপরে 4টে বন্ড, নিচেও 4টে বন্ড হবে, সেটা দেখা যাক 3টে হয়েছে। আর একটা এই কিউবিকের আর একটা পয়েন্ট, সেটা কিন্তু এই প্লেনের পেছনে রয়েছে। এখানে একটা অ্যাটম রয়েছে আর এইটা হচ্ছে, এটা একটা বন্ড হয়ে গেল, ওকে। টোটাল 8টা বন্ড তৈরি হয়েছে এবং ক্লোজেস্ট নেবার হচ্ছে 8টা,
সেখানে 8 এসে গেল। এফসিসির ক্ষেত্রে ফেস সেন্টার্ড কিউবিক, যেমন এক্সাম্পল হচ্ছে গামা আয়রন অথবা অ্যালুমিনিয়াম অথবা নিকেল, এগুলোর সব ফেস সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার হয়। সেখানে জেড হচ্ছে 12। আমি দেখব যে প্রত্যেকটা অ্যাটম যে ক্লোজেস্ট নেবার আছে সেই ক্লোজেস্ট নেবারের নাম্বারটা হচ্ছে 12 এবং প্রত্যেকটা অ্যাটম ওই ক্লোজেস্ট 12টা নেবারের সঙ্গে বন্ড করে বসে থাকবে। ঠিক আছে, তার মানে এই বন্ডগুলো জন্যে গ্যাসের ক্ষেত্রে যেটা ছিল না, মানে ওয়াইডলি স্পেস বন্ড কিছুই ছিল না প্রায়, কিন্তু এখানে যে বন্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাটমগুলোকে ক্লোজলি স্পেস রেখে দিচ্ছে, তাই তো? তার মানে যদি সেইটা হয়, সেইটার ক্ষেত্রে কিন্তু এই অ্যাটমগুলো ডিসলজ হয়ে যাওয়া ফ্রম দ্য সলিড অথবা লিকুইড সারফেস থেকে এটা ইজি নয়। ভেপারের ক্ষেত্রে যেটা ইজি ছিল সলিডের ক্ষেত্রে সেটা নয়। ঠিক আছে, সে প্রত্যেকটা অ্যাটম আমার বাইরে যেতে চাইছে, ভেপার ফেসে পার্ট হতে চাইছে লিকুইড থেকে কিংবা সলিড সারফেস থেকে ছেড়ে গিয়ে, তার জন্য কিন্তু একটা এনার্জি লাগছে। ঠিক আছে, সেই এনার্জিটা হচ্ছে নাথিং বাট অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য ফর্মেশন অফ লিকুইড অথবা সলিড অ্যাটম সারফেস থেকে ছেড়ে গিয়ে ভেপার ফেসে পার্ট হয়ে যাওয়া, তার জন্য একটা এনার্জি দিতে হচ্ছে। ঠিক আছে, তার মানে আমি দেখছি যে গ্যাসের ক্ষেত্রে যে আমি ইজিভাবে ওটাকে ভাবছিলাম, এখানের ক্ষেত্রে কিন্তু আমার অতটা ইজি নয়। আমাকে কিন্তু আরও কিছু প্যারামিটার ভাবতে হচ্ছে যেটা ওই বন্ড এনার্জিটাকে ভেঙে বার করতে পারে। ঠিক আছে, তার জন্য কি কি প্যারামিটার আমার ডিসাইড করে? যে টেন্ডেন্সি অফ লিকুইড অ্যাটম অথবা সলিড অ্যাটম অর সলিড অ্যাটম, যেটা কনডেন্স সিস্টেম, সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য টু গেট ডিট্যাচড ফ্রম সলিড অথবা liquid surface, okay, that will be decided by few factors: atomic size, electronegativity, অথবা electron atom ratio, এইগুলোর ওপর ফাংশন করবে। দ্যাট মিন্স ফাংশন অফ দিস মেনি থিংস। ওকে, এবং এই যে টেন্ডেন্সি, এই যে ডিটাচ হয়ে যাবার টেন্ডেন্সি, সেটাও কিন্তু ডিসাইড করছে যে এইগুলো আবার বন্ড তৈরি করতে, ফাংশন অফ বন্ড এনার্জি। ওকে, আর এই বন্ড এনার্জি কি হচ্ছে? বন্ড এনার্জি মানে হচ্ছে একটা ইন্টারঅ্যাকশন। ওকে, এবং সেই ইন্টারঅ্যাকশন নেচার অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনিটিউড of this interaction will finally decide vapor phase formation. Okay, অথবা আমরা জানি যে কোনো একটা কনডেন্স সিস্টেম আছে, সেখান থেকে আমরা যদি আমি একটা কন্টেনার নিই, দেখা যাক একটা কন্টেনার নিলাম, একটা ফিক্সড কন্টেনার নিলাম, সেখানে একটা লিকুইড রাখলাম, let's say pure A liquid রাখলাম, this is at a particular temperature, এবং লিকুইডটা রাখার আগে এই চেম্বারটাকে আমি ইভ্যাকুয়েট করে দিয়েছি। তো প্রসেসটা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে ইভ্যাকুয়েশন, অ্যান্ড দেন সেকেন্ড স্টেপ হচ্ছে কিপিং পিওর লিকুইড, পিওর লিকুইড এ। ওকে, যখন এটা করব আমি জানি যে সিস্টেম স্যাচুরেটেড ভেপার প্রেশার, স্যাচুরেটেড ভেপার প্রেশারে চলে আসবে। কেন? কারণ আমি জানি
যে সিস্টেম উইল হ্যাভ টু রিচ ইকুইলিব্রিয়াম। তার মানে আমি পিআই পিএ নটে পৌঁছে যাব, দিস উইল বি রিচড, which is function of temperature. আবার এইটাও কিন্তু as a function of not only temperature, other factors, এটা যদি বন্ড এনার্জি দিয়ে ধরি তার মানে আমার হচ্ছে নেচার as well as magnitude of interaction or atomic interaction. Fine. আমি যখনই এই একটা সিচুয়েশনে চলে আসছি, এই সিচুয়েশনটায় আসছি, তখন সঙ্গে সঙ্গে যখনই আমি পিওর লিকুইডটা রাখছি ইভ্যাকুয়েশন করার পরে লিকুইড থেকে লিকুইড মলিকিউলগুলো ডিট্যাচ হবে লিকুইড সারফেস থেকে এবং গ্যাস মলিকিউলের পার্ট হয়ে যাবে। তার মানে এই প্রসেসটা যখন চলবে লিকুইড টু ভেপার, সেই প্রসেসটাকে আমরা ইভাপোরেশন ধরি। ইভাপোরেশন হবে, এইতে প্রসেসটার একটা রেট থাকবে, সেটা হচ্ছে আর ই অফ এ ফেজ, এবং অ্যাট দ্য সেম টাইম আমার অ্যাটমগুলো যখন গ্যাসের পার্ট হয়ে গেছে এগুলো ডিফারেন্ট ডিরেকশনে মুভ করছে, এবং মুভ করার সময় সেই অ্যাটমগুলো আবার এখানে একটা অ্যাটমটা, সেই অ্যাটমটা আবার চাইবে যে লিকুইড সারফেসকে হিট করতে, এবং তারাও কিন্তু লিকুইডের পার্ট হতে চাইবে। ঠিক আছে, তার মানে একটা অপোজিং প্রসেসও তৈরি হবে। সেই অপোজিং প্রসেসটা হচ্ছে ভেপার টু লিকুইড। ওকে, তার মানে প্রসেস 1, প্রসেস 2, এবং ভেপার থেকে সেটাকে আমি বলবো কনডেনসেশন, তারও একটা রেট থাকবে আর সি অফ এ। আমি সি বলতে কনডেনসেশন বোঝাচ্ছি অ্যান্ড ই বলতে ইভাপোরেশন বোঝাচ্ছি, আর এটা একটা পার্টিকুলার টেম্পারেচারে আছে। তার মানে এই দুটো রেট একটা সময়ে গিয়ে ইকুইলিব্রিয়ামে পৌঁছবে, মানে ইকুয়াল হয়ে যাবে, আর ই এ ইকুয়াল টু আর সি এ। তখনই আমি বলবো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে। has reached. ওকে, এবং যখন এটা হবে তখন কিন্তু একটা পার্শিয়াল প্রেশার দিয়েও আমরা এটাকে এক্সপ্রেস করতে পারবো। যখনই ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছে তার মানে এটা পিএ নটে পৌঁছে যাচ্ছে। ওকে, এইবারে এই যে আর ইটা ইজ এ ফাংশন অফ ইন্টারঅ্যাকশন, আর ইন্টারঅ্যাকশন মানে হচ্ছে যে অ্যাটমগুলো ইন্টারঅ্যাকশন রয়েছে, আমি জানি বন্ড আছে, এই যে বন্ডগুলো তৈরি হয়েছে, বন্ড এনার্জি একটা আছে, সেই বন্ড এনার্জির জন্য কি করবে, এটা লিকুইড অ্যাটম ধরা যাক, এই বন্ড এই অ্যাটমগুলো সবসময় একটা পোটেনশিয়াল ওয়েলের মধ্যে থাকবে, সারফেস অ্যাটমগুলো, এবং অন্য অ্যাটমগুলো পোটেনশিয়াল ওয়েলের মধ্যে রয়েছে, একটা লো এনার্জি সিচুয়েশনে রয়েছে। এই পোটেনশিয়াল ওয়েলের মধ্যে থাকার জন্য এই অ্যাটমটাকে যদি আমি ডিসলজ করতে চাই, বেরিয়ে আসতে চাই, তার মানে একটা আমার পোটেনশিয়াল বেরিয়ারের মধ্যে দিয়ে যেতে হবে। এটা লিকুইড, এটা ভেপার। ওকে, এই পোটেনশিয়াল বেরিয়ারটা হচ্ছে এইটা। ফাইন, তো এই পোটেনশিয়াল এনার্জি একটা থাকবে, ই স্টার ধরে নেওয়া যাক। এটাকে আমরা এইভাবে ধরতে পারি, এটা আরহেনিয়াস ইকুয়েশন ফলো করবে, এবং সেটা আমি লিখতে পারি এক্সপোনেনশিয়াল অফ মাইনাস ই স্টার বাই আর টি। এখানে যেহেতু অ্যাটম ধরা হচ্ছে তাই জন্য আমি কে টি ধরব, এখানে এটা মাইনাস সাইন আছে।
ওকে, তার মানে আর ই এ is proportional to exponential minus E star by KT. ওকে, আর এইটা হচ্ছে এই E star ভ্যালুটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি for breaking of liquid atom from liquid surface. Fine, okay. তার মানে এই একটা রিলেশন আমি পাচ্ছি। আর একটা দিকে যদি আমি আর মানে ইভাপোরেশন পয়েন্ট অফ ভিউ দিয়ে ধরছি, আমি যদি কন্ডেনসেশন পয়েন্ট অফ ভিউ দিয়ে ধরি, তার মানে এই যে কন্ডেনসেশন রেটটা RCA এটা কিন্তু আমার ডিপেন্ড করবে যে ফ্রিকোয়েন্সি of heating gas molecule on the liquid surface per unit time, এবং আরেকটা ডিটারমিন করবে সেটা হচ্ছে যে নাম্বার অফ molecules or gas molecules present in the gas phase. ওকে, তার মানে এটাকে আমি বলতে পারি যেহেতু এই দুটো জিনিস আমার কিন্তু অ্যাজ এ ফাংশন অফ পার্শিয়াল প্রেশার এবং এইটা প্রপোর্শনাল হবে, প্রপোর্শনালিটি ধরছি, আরও একটা কনস্ট্যান্ট থাকবে, সেই কনস্ট্যান্ট আমরা জানি না বলে প্রপোর্শনালিটি ধরছি, কিন্তু এটার সঙ্গে ডিরেক্ট রিলেশন থাকতে হবে, ঠিক আছে। এবং ডিরেক্ট রিলেশন থাকার জন্য আমি এভাবে লিখতে পারি RCA ইকুয়াল টু প্রপোর্শনাল টু PA নট, কারণ আমি জানি একটা পার্টিকুলার টেম্পারেচার আমার যে ইকুইলিব্রিয়াম পার্শিয়াল প্রেশারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে PA নট, এবং এটাকে আমি যদি আমি Kটাকে ধরি রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম, রিঅ্যাকশন কনস্ট্যান্ট or reaction equilibrium constant, যে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে গ্যাস ফেজ থেকে লিকুইড ফেজে, যদি আমি K ধরি সেটা আমি লিখতে পারি RCA ইকুয়াল টু K PA নট। আর আমি জানি ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এটা কি REA, এটাও করতে পারি। তার মানে আমি এই প্রসেসটা ফলো না করে আমি পার্শিয়াল প্রেশার প্রসেসটা ফলো করছি। তার কারণ হচ্ছে পার্শিয়াল প্রেশার ডিটারমিন করা কিন্তু রিলেটিভলি ইজি, এবং একটা ইজি রুট আমরা নিচ্ছি, ঠিক আছে। এইবারে যদি আমি জেনে যাই যে REA ইকুয়াল টু K পার্শিয়াল প্রেশার অফ A নট, এটা পিওর ক্ষেত্রে। যদি আমি একটা বি ধরি, বি লিকুইড ধরি, সেটার ক্ষেত্রেও সেই একই ট্রিটমেন্টটা করতে পারি। যদি পিওর হয় REB উড বি ইকুয়াল টু K PB নট। এবারে আমি A আর B কে মিক্স করছি ইন কনডেন্স সিস্টেম। যদি আমি লিকুইডই ধরে নিই, যদি লিকুইড ধরে নিই, মিক্স করা হচ্ছে, এবং মিক্স করার সময় আমি ইনস্টিড অফ কনসিডারিং ইট মানে লিকুইড ফেজেই যদি কনসিডার না করে যদি গ্যাস ফেজ দিয়ে ধরি, তাহলেও কিন্তু আমি একটা ওই কীরকমভাবে মিক্স হতে পারে, কীরকম রেট হতে পারে মিক্স হওয়ার জন্য, সেটাও আমরা কিন্তু গ্যাস দিয়েই ভাবতে পারি, যেহেতু আমি কনডেনসেশনটাকে
ইভাপোরেশন দিয়ে ভাবতে শুরু করে দিয়েছি, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি ভাবছি কন্ডেনসেশন, কারণ আমার কন্ডেনসেশন হলেই তবে আমি সলিড সলিউশন কিংবা লিকুইড সলিউশন পাবো, কিন্তু ওটাকে আমরা উল্টোভাবে ইভাপোরেশন রুট দিয়ে ধরে নিচ্ছি এবং পার্শিয়াল প্রেশার নিয়েছি, ঠিক আছে, ফাইন। তা যদি আমি এই মিক্সচারটা ধরে নিই, আর ধরে নেওয়া যাক তাদের মধ্যে যে মোল ফ্র্যাকশনটা হবে সেটা হচ্ছে XB অ্যান্ড XA, এটা মোল ফ্র্যাকশন দুটোর মধ্যে, এই দুটো যদি অ্যাড করি সেটা 1 হবে, কারণ আমি জানি এটা ধরা যাক এখানে Na নাম্বার অফ মোল আছে আর এখানে Nb নাম্বার অফ মোল আছে ওই মিক্সচারটার মধ্যে, সেটাকে আমি যদি মোল ফ্র্যাকশন দিয়ে ধরি তাহলে আমি লিখতে পারি Na/Na প্লাস Nb, সেটা XA হয়ে যাবে, আর Nb/Na প্লাস Nb এটা XP হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটা 1 দাঁড়াবে। যখন এটা হবে, যেহেতু আমার পিওর কন্ডিশনে একটা পার্শিয়াল প্রেশার থাকবে, যখন ওটা পিওর হবে না, যখন সলিউশন হয়ে যাচ্ছে, তার মানে আমার মোল ফ্র্যাকশন 1 থেকে কমে গিয়ে একটা ফ্র্যাকশন হচ্ছে, তাই তো, সলিউশন হয়ে যাবার পরে। তখন দেখা যাবে যে নাম্বার অফ মলিকিউলস অর দ্য অ্যাটমস অফ বি অথবা এ যেটা অ্যাভেলেবেল হবে গ্যাস ফেজে কনভার্ট হওয়ার জন্য, তার মানে এরকম একটা সারফেস আছে, এরকম মলিকিউলসগুলো আছে এবং প্রত্যেকটা মলিকিউলের সাইজ ধরে নেওয়া হলো সেম, তার মানে অথবা অ্যাটমের সাইজ, এ অ্যাটম সাইজ ইকুয়াল টু বি অ্যাটম সাইজ, এটা যদি ধরে নেওয়া হয়, তখন দেখা যাবে যদি এটা এ হয়, যেটা বি হয়, যদি এ হয় বি হয়, এ হয় বি হয়, আমি এরকম যদি একটা সিচুয়েশান হয়, আমি বিটাকে যদি আমি গ্যাস ফেজে নিয়ে যেতে চাই, ঠিক আছে, বিটাকে যদি গ্যাস ফেজে নিয়ে যেতে চাই, তখন সেই বি এর যে পার্শিয়াল প্রেশারটা হবে, দ্যাট শুড বি ফ্র্যাকশন অফ PB নট। এইটা কি করে আসছে সেটা দেখা, সরি এটা বি হবে, PB XP ইন্টু PB নট, সেটা কি করে আসছে সেটা দেখা যাক। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, যখনই আমি প্রথমে কি ছিল, প্রথমে সিচুয়েশনটা সবকটাই বি ছিল অ্যাটম, এখন কিছু অ্যাটম বি, তার মানে আমার নাম্বার অফ অ্যাটম যেটা আর কি গ্যাস ফেজের পার্ট হবে, তার যে রেটটা হবে সে রেটটা ডেফিনেটলি ডিফারেন্ট হবে। সেই রেটটা যদি ধরি আমি, আর ইভাপোরেশন বি should be proportional to PB, এটা কিন্তু নট নয়, এবং এই PBটা would be decided by number of B atom that are available, মানে যেটা অ্যাভেলেবেল রয়েছে সারফেসে সেটাই ধরতে হবে। এটাকে আমি এভাবে লিখতে পারি, ReB equal to K prime PB। কে প্রাইম ধরা হলো, আমি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা ধরেছিলাম সেটা এর ক্ষেত্রে কে ধরেছিলাম, বি এর ক্ষেত্রে ধরা যাক কে প্রাইম, ঠিক আছে। এটাকে আমি কে প্রাইম নিলাম, সেম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যদি আমি সেম এলিমেন্ট নিই, ঠিক আছে, এটা পাওয়া গেল। আবার অ্যাট দ্য সেম টাইম আমি জানি যে ReB এটাকে প্রাইম ধরলাম, কারণ এটা হচ্ছে যখন সলিউশন হচ্ছে, তার মানে ইন কেস অফ সলিউশন। আবার জানি যখন পিওর হবে সেটা হচ্ছে কে প্রাইম PB নট। আমি এই দুটোকে, তা আমরা এই ইকুয়েশনটাও দেখেছি যখন পিওর হচ্ছে, ফাইন। এইবারে RE প্রাইমটা, ইট শুড বি fraction of B atom present in the liquid into ReB হবে যখন পিওর থাকছে। তার মানে পিওরের ক্ষেত্রে আমার সবকটাই বি অ্যাটম ছিল, যখন পিওরের ক্ষেত্রে বি অ্যাটম কমে যাবে, যখন সলিউশনের ক্ষেত্রে বি অ্যাটম কমে যাচ্ছে, সেই ফ্র্যাকশনই আমার ইভাপোরেশন রেটটাও চেঞ্জ হবে, ঠিক আছে। তার মানে এইটা যদি আমি লিখি, তার মানে আমি লিখতে পারি কে বি কে প্রাইম
PB equal to XP into K prime PB naught আমার দাঁড়াচ্ছে PB equal to XP PB naught এটা পেয়ে গেলাম। আবার অন্যদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি আমি A সিস্টেমে ধরি, এটা হচ্ছে ফর B atom in solution, আর যদি আমি A atom in solution ধরি সেটা ক্ষেত্রে আমরা দাঁড়াবে কি PA equal to XP PA naught, এই দুটো ইকুয়েশন পেলাম। এবারে আগেই কিন্তু আমরা একটা জিনিস বলেছিলাম সেটা হচ্ছে A অ্যাটম সাইজ আর B অ্যাটম সাইজ সেম। এখানে আরও একটু কিছু করা যাক এর মধ্যে, সেটা হচ্ছে আমি দেখছি যখনই এইটা যখন লিখতে পাচ্ছি, এটার ক্ষেত্রে B এর ক্ষেত্রে এটা, A এর ক্ষেত্রে কি লিখতে পারবো আর E প্রাইম A ইকুয়াল টু XA আর E A, তার মানে এইটা হচ্ছে ফর পিওর A আর এটা হচ্ছে A ইন সলিউশন আর এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ A ইন সলিউশন। এই দুটো লেখার জন্য কিছু কন্ডিশন লাগে, সেই কন্ডিশনগুলো কি দেখা যাক। এই যে একটা মোল ফ্র্যাকশনের সঙ্গে multiplied by the evaporation rate of A or B in pure condition, সেটা একমাত্র তখনই লেখা যেতে পারে যখন A অ্যাটমটা পুল আউট করার জন্য ফ্রম দ্য লিকুইড সারফেস অথবা B অ্যাটমটাকে লিকুইড সারফেস থেকে পুল আউট করার জন্য অন্য অ্যাটমটা কিংবা তার যে নেভার আছে সেই নেভারিং অ্যাটমগুলো কোনো ইনফ্লুয়েন্স করছে না, ঠিক আছে। তার মানে একটাই দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে A অ্যাটমটা এবং B অ্যাটমটা যখন পিওর ছিল, যে পোটেনশিয়াল ওয়েলের মধ্যে ছিল, যেরকম পোটেনশিয়াল ওয়েলের মধ্যে ছিল, যখন ওটা মিক্স করে দেওয়া হয়েছে তখনও কিন্তু সেই পোটেনশিয়াল ওয়েলের ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হয়নি। তার মানে হচ্ছে অ্যাক্টিভেশন বেরিয়ারটাও কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। যদি ওটা পিওর থাকে, যে অ্যাক্টিভেশন বেরিয়ার কাজ করবে এটাকে পুল আউট করার জন্য, আর যে যখন B আছে পিওর কন্ডিশনে যে অ্যাক্টিভেশন বেরিয়ারটা কাজ করবে B অ্যাটমটাকে পুল আউট করার জন্য টু বি পার্ট অফ ভেপার ফেজ, সেই সিমিলার অ্যাক্টিভেশন এনার্জি যখন ওটা সলিউশন হয়ে যাবে তখনও কিন্তু সে একই মেনটেন করবে। তার মানে এইটার মানে এইটা তখনই লেখা যেতে পারে, এইটা আর এইটা তখনই লেখা যেতে পারে, ঠিক আছে। তার মানে কি দাঁড়াচ্ছে যে E activation of A in pure is equal to E activation of A in solution. Similarly, E activation of B pure equal to E activation of B solution. আর এটা হতে গেলে অফকোর্স A অ্যাটম সাইজ B অ্যাটম সাইজ সেম হতে হবে। At the same time, bond energy, যতগুলো বন্ড এনার্জি হতে পারে সেগুলো সেম হতে হবে। কি কি বন্ড এনার্জি হতে পারে? A বন্ড হতে পারে, B বন্ড হতে পারে, অথবা AB বন্ড হতে পারে। এবং যদি আমি এই বন্ড এনার্জিগুলোকে আমি যদি E হিসেবে ধরি, EAA, EBB আর EAB ধরি, সেগুলো সব ইকুয়াল হবে, তখনই কিন্তু আমি এইটা লিখতে পারবো। এবং এইটা ইকুয়াল হওয়ার অর্থ কি আছে? সেটা হচ্ছে যে আমি যখনই A এবং B অ্যাটমকে কাছাকাছি আনছি, কিংবা A এবং A অ্যাটম অথবা B এবং B অ্যাটমকে কাছাকাছি আনছি, তার মধ্যে কোনো আলাদা কোনো ইন্টারাকশন হচ্ছে না, একই রকম ইন্টারাকশন থেকে যাচ্ছে। তার মানে যখন বিফোর সলিউশন মেকিং অ্যান্ড আফটার সলিউশন মেকিং যে ইন্টারাকশন প্যারামিটারটা ছিল সেটা সেম থাকছে। এটাও কিন্তু একটা আইডিয়াল সিস্টেমের শর্ত, ঠিক আছে। কোনো রকম ইন্টারাকশন যে ছিল সেটা কোনো রকম চেঞ্জ হবে না, ঠিক আছে। তার মানে এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টারাকশন চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা
আইডিয়াল সিস্টেম হিসেবেই কাজ করছে, আইডিয়াল সিস্টেম হিসেবেই কাজ করছে। এবং তখন আমি ওটাকে বলবো আইডিয়াল সলিউশন, এটা মিক্সচার না বলে যেহেতু সলিড এবং লিকুইড, আইডিয়াল সলিউশন। এবং আইডিয়াল সলিউশন হওয়ার জন্য তখন আর একটা জিনিস হচ্ছে, যেহেতু এই কন্ডিশনটা মেনটেন করছে এ বি এবং এ এ অথবা বি বি, সেটা একটা র্যান্ডম ডিস্ট্রিবিউশন হবে, এটা একটা র্যান্ডম ডিস্ট্রিবিউশন হবে। এবং এটাও বলা যেতে পারে যে নো প্রেফারেন্স, নো প্রেফারেন্স। আমি ধরা যাক এ এবং এ দুজনে লাইক করছে, তার মানে কি হবে, এ গুলো এক সাইডে হয়ে যাবে, বি গুলো এক সাইডে হয়ে যাবে। আবার যদি ধরা যায় যে এ এবং বি দুজনে দুজনকে সমানভাবে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, রাদার দ্যান ওটা চাইছে মানে এ একসঙ্গে থাকতে চাইছে না, বি বি একসঙ্গে থাকতে চাইছে, রাদার ওরা এ বির সঙ্গে থাকতে চাইছে, তখন কিন্তু এ বি একটা ফর্ম তৈরি হবে, এ অথবা বি বি তৈরি হবে না। ঠিক আছে, সেরকম কোনো সিচুয়েশনে আমরা যাচ্ছি না, রাদার দ্যান আমরা এটা বলছি যে এ এবং বি দুজনে হোমোজিনিয়াসলি ডিস্ট্রিবিউট হয়ে থাকবে এবং তাদের মধ্যে কোনো প্রেফারেন্স থাকবে না। এটাও কিন্তু আইডিয়াল সলিউশনের ক্যারেক্টার। ঠিক আছে, ফাইন। তার মানে আমরা পাচ্ছি যে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে বন্ড এনার্জিগুলো সেম হতে হবে, অ্যাটমিক সাইজ সেম হতে হবে এবং তাদের মধ্যে কোনো প্রেফারেন্স থাকবে না। তখন আমরা ইভাপোরেশন রেটটা দেখছি যে ইন্ডিপেন্ডেন্ট অফ, মানে যতগুলো নেভার আছে তাদের সঙ্গে ডিপেন্ড করছে না, রাদার এটা ডিপেন্ড করছে একমাত্র কনসেন্ট্রেশন অফ দ্যাট পার্টিকুলার এলিমেন্ট ইন দ্য সলিউশন অন দ্য সারফেস। ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করছে। এবং আমরা বলতে পারছি যে পি এ ইকুয়াল টু এক্স এ পি এ নট, আর এটাও বলতে পারছি পি বি ইকুয়াল টু এক্স পি পি বি নট। যখন এই শর্তটা মেনটেন করে তখন সেটাকে বলে, এই আইডিয়াল সলিউশনটাকে বলে রাউলটিয়ান সলিউশন। আর এটার আইডিয়াল সলিউশনের ক্ষেত্রেই প্রযোজ্য। ফাইন। এবং এই রুলটাকে বলে রাউলস ল। না, আমরা কোথায় শুরু করেছিলাম? আমরা দেখা যাক কোথায় শুরু করেছিলাম। আমরা বলেছিলাম যে পিওর কম্পোনেন্ট যখন থাকবে, এইটা আমরা ধরেছিলাম যে পিওর কম্পোনেন্টে আমার পিআই নট হবে এবং যখনই আমরা সলিউশন বানিয়ে দেবো, আইডিয়াল সলিউশন বানিয়ে দেবো, তখন দেখা যাবে যে পার্শিয়াল প্রেশার অফ আয়ত কম্পোনেন্ট অফ দ্যাট ভেপার এবং সেই ভেপারটা আইডিয়াল, তখন যে আইডিয়াল সলিউশনে সেই যে ভেপারটা তৈরি হবে অফ দ্যাট পার্টিকুলার কম্পোনেন্ট, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশনের সঙ্গে রিলেট করবে এবং সেই রিলেশনটা হচ্ছে এইটা। এবং এই পিআইটা তখন কমে যাবে, কারণ মোল ফ্র্যাকশনটা হচ্ছে হাফ অফ ইট। সরি, নট মোল ফ্র্যাকশনটা হাফ হতে পারে, 1/3 হতে পারে, 1/3 হতে পারে, 1/4 হতে পারে। এক্সআইটা কখনো, এক্সআইটা ভ্যারি করবে কোথা থেকে? 0 to 1। ঠিক আছে, এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাবে পার্শিয়াল প্রেশারটা কমে যাচ্ছে। ফাইন, এইটাই আমরা বোঝানোর জন্য এই রাউলটিয়ান কনসেপ্টটা নিয়ে এলাম। ফাইন, এই রাউলটিয়ান কনসেপ্টটা নিয়ে আসতে হলো। এবং এইটা কিন্তু এইটার বেসিসেই কিন্তু আমাদের পুরো সলিউশন থার্মোডাইনামিক্সটা কন্টিনিউ করব। ঠিক আছে, পরে আমরা রিয়েল সলিউশনের ক্ষেত্রেও ঢুকবো, তখন আমরা হেনরিজ লটা কিন্তু ডিসকাস করব একটু। ঠিক আছে, তা আপাতত আমরা এখানেই থামবো। আমরা ডেল জি মিক্সের ভ্যালুটা কিভাবে বার করতে হয় ফ্রম দিস রাউলটিয়ান কনসেপ্ট, সেটা আমরা পরের ক্লাসে নিয়ে যাব। ধন্যবাদ।